সক্রেটিস মাহফুজ, বোতল মাহফুজ, সান্ডা মাহফুজ কিংবা চাঁদাবাজ মাহফুজ যে নামেই তাকে ডাকেন না কেন, কুফা যেন তার কিছুতেই ছাড়ছে না, সাথে পায়ে পায়ে হাঁটছেই। কদিন আগে নিউ ইয়র্কে গিয়ে ডিম খেলেন, ব্যাপক বেইজ্জতির মুখে কোনো মতে দৌড়ে সভাস্থলে ঢুকে রক্ষা পেলেন, কিন্তু ভেতরে যেও শান্তি পানি। ভেতরে গিয়ে আবার বিএনপির তোপের মুখে পড়েছে, বাইরে আওয়ামী লীগ, ভেতরে বিএনপি। যাই হোক, যে উদ্দেশ্যে আমেরিকা সফরে গিয়েছিলেন নাকানি চুবানিকে ফিরেছেন। তো 2-3 দিন আগে শুনলাম যে এই সান্ডা মাহফুজ নাকি লন্ডনে আসবে। তো সেই থেকে আমি খুব চিন্তায় ছিলাম যে আরে বেচারা আবার লন্ডনে যে কি কাহিনী না ঘটায়। তো গতকাল লন্ডনে কি হয়েছে একটু দেখে আসি। গত লন্ডনে যে বিষয়টা হলো যে লন্ডনের যে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা আছেন তারা কিন্তু মাহফুজকে খুব কঠোরভাবে আগলে রেখেছেন বলা যায়। মাহফুজের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে সেই ধরনের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করেছেন, এবং সভাস্থলে যথেষ্ট পুলিশ ছিল। কিন্তু আওয়ামী লীগের সমর্থক বা শেখ হাসিনার যারা সৈনিক লন্ডনে রয়েছেন তারা অনেকটা নাছোড় বান্দা, তারা সেখানেও গিয়েছেন বাগদাদিতে। এবং মাহফুজকে না পেয়ে যেটা হয়েছে, কোনো একজন সেখান থেকে বেরোচ্ছিলেন, তো সেখানে পুলিশও ছিল, এমন লাতিগুতা খাইছে বাইরে ভাই। কিন্তু বাঙালি লাতিগুতা হয়েছে, কিন্তু তাকে রক্ষা করার জন্য ব্রিটিশ পুলিশ যেভাবে তাকে টানাহেঁচড়া করে টেনে নিয়ে গেছে সেটা তো আরো কষ্টের। পুলিশের এই যে রক্ষার নামে আরো পেইন দেওয়া, এটা আমি ঠিক মানতে পারলাম না। যাই হোক, এখন এই যে লাতিগুতা খাইছে যিনি, ইনি কে, এটা নিয়ে এখন একটা ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে নেত্র নিউজের সাংবাদিক তাসনিম খলিল ইনি কিনা, কারণ তার খলিলের চুল কম এবং দাড়ি, এবং যিনি এখানে নির্যাতিত প্রহরিত হয়েছেন, লাতিগুতা খেয়েছেন, খলিলের সাথে তার চেহারার খুব মিল। তো অধিকাংশ লোকই ধারণা করেছে যে তাসনিম খলিল, কিন্তু আমিও একটু খুঁচিয়ে দেখতে গেলাম যে আসলে এটা কি তাসনিম খলিল কিনা, কিন্তু পরে দেখলাম যে না, এটা সাংবাদিক তাসনিম খলিল না। কিন্তু যিনি নির্যাতিত হয়েছেন তার পরিচয় পেয়ে আমার বুকটা একদম খান খান হয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, এই ভদ্রলোক একজন ডাক্তার। তার ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন এনসিপি, তার মানে আমি ধরে নিচ্ছি তিনি এনসিপির সমর্থক, অনুসারী কিংবা নেতাও হতে পারেন, কারণ এনসিপির আবার এই গ্লোবাল অ্যালায়েন্স আছে, প্রবাসীদের নিয়েও তাদের একটা সাংগঠনিক ব্যাপার স্যাপার আছে। তো সেইটার আমি জানি না নেতা কিনা, কিন্তু ছেলেটা ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র। এইখানেই আমার একদম মানে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আপনারা বিশ্বাস করেন, আমি যদিও এখন হাসতেছি, কিন্তু আমার ভেতরটা দেখলে আপনারা বুঝতে পারতেন যে কি পরিমাণ কষ্ট আমি পেয়েছি। এই আমার ঢাকা মেডিকেলের ছোট ভাই, এই উত্তম উদ্যম মানে মাহফুজ সে বসে, কিন্তু মাহফুজের প্রতিনিধি হিসেবে যেটা মাহফুজের খাওয়ার কথা ছিল সেটা এই ছোট ভাই খাইছে। আমি সঙ্গত কারণেই তার নামটা বললাম না। তো এই হলো এবারে মাহফুজ রিলেটেড আপডেট। আরেকটা ছোট্ট ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চয়ই এই সময়ের খুব আলোচিত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা মনে রাখছেন, যিনি বিএনপির নেতা হিসেবে এই মুহূর্তে তিনি 3 মাসের জন্য বিএনপির সদস্য পদ থেকে শুরু করে সবকিছু থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়েছে সাংগঠনিক নির্দেশে। এমনি তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কিন্তু এখন আর তিনি না সদস্য না উপদেষ্টা, কোনো কিছুতেই নাই। 3 মাসের জন্য সব কিছু থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তো অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে খুবই সোচ্চার, এবং এই যে তিনি সোচ্চার হচ্ছেন এটা রাজাকার শাবকদের পছন্দ হয়। এবং তার বাড়ির সামনে যে এই 4-5 জন মাদ্রাসার ছাত্র নামাজ পড়তেছে, আবার কিছু নেশাখোর যে ওইখানে স্লোগান দিচ্ছে। তো এরকম একজন হিরোইন ছিল তমা ফারিয়া। আপনারা
তমা ফারিয়ার কথা মনে রেখেছেন নাকি ভুলে গেছেন? তমা ফারিয়া গতকাল আরো দুজন পুরুষ সহযোদ্ধা সহ গ্রেপ্তার হয়েছেন। তমা ফারিয়া হলো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাকছাসের কেন্দ্রীয় নেত্রী। তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এয়ারপোর্ট থানার সদস্য সচিব নোমান রেজা এবং যুগ্ম সদস্য সচিব তানজিল, এই তিনজন উত্তরার এক বাসায় গিয়ে চাঁদাবাজি করে 5,50,000 টাকা নিয়েছিলেন। এবং টাকাটা নিয়েছিলেন কিনা আমি জানি না, নাকি দাবি করেছিলেন, আনতে গিয়েছিলেন, হোয়াট এভার ইট ইজ, এই চাঁদাবাজির ঘটনায় গতকাল তারা গ্রেপ্তার হয়েছে। এবং এই খবরটা কিন্তু বাংলাদেশের মিডিয়া আপনি পাবেন না, এটা ব্ল্যাক আউট হয়ে গেছে। আমি বারবার বলেছি যে বাংলাদেশের মিডিয়া এখন শরণাতীত কালের সবচাইতে বেশি দাসত্বের কাল পেরোচ্ছে। তারা মুখ খুলে সত্য প্রকাশ করতে পারে না, কলম খুলে সত্য কথা লিখতে পারে না। তো এরকম একটা পরিস্থিতিতে এই তমার ঘটনাটা জানিয়ে দিলাম। এবং কি স্পর্ধা এইসব তমাগঙে, যে তারা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মতো একজন সাহসী মানুষের, একজন সম্মানিত মানুষের বাড়িতে যে এরকম ব্যাককুলের মতো কাজ করে এবং তাকে অসম্মান করার স্পর্ধা দেখায়। আমি ফজলুর রহমানের সাথে রাজনৈতিকভাবে দ্বিমত পোষণ করতেই পারি, কিন্তু তাতে তো মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভূমিকা খাটো হয়ে যায় না বা অস্বীকার করা যায় না। তিনি রাজনীতির বিভিন্ন ঘাট পেরিয়ে এসেছেন। তিনি একসময় বঙ্গবন্ধু রাজনীতি করেছেন, একসময় জাতীয় ছাত্রলীগ, যেটা বাকশাল আব্দুর রাজ্জাক ভাইদের, সেটির ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন। তারপর তিনি আবার আওয়ামী লীগ করেছেন। তিনি 1986 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে রাজনীতির নানান সমীকরণে তিনি বিএনপিতে গিয়ে ভিড়েছেন। হোয়াট এভার ইট ইজ, এই সামগ্রিকভাবে সব প্রক্রিয়া আমরা অপছন্দ করতে পারি, পছন্দ করতে পারি, তার সমালোচনা করতে পারি, কিন্তু তাকে তো তার বাড়ির সামনে গিয়ে আমরা এই অশ্লীল ভাষায় গালাগালি করতে পারি না। এবং এই তমা ফারিয়ার যে অঙ্গটির কথা বলেছেন, এবং তার মুখে কোনো বিকার নেই, আমরা শুনে তো লজ্জা পেয়েছি যে এই জেনারেশন, এটা তো এই জেনারেশন কিন্তু না। এই জেনারেশন, আমাদের ছেলেমেয়েরাই কিন্তু এই জেনারেশন, তাদের সাথে আমাদের পরিচয় আছে। স্পেশালি আমি আমার অনেক বন্ধুর ছেলে মেয়ের সাথে এমনভাবে মিশি যে আমি তার বাবার বন্ধু হলেও আমি কিন্তু তাদের বন্ধুর মতো মিশি। এবং অনেকেই তাদের বাবার কাছে যে কথাগুলো বলে না, সে কথাগুলো আমাকে বলে। তাদের বাবা মা অনেক সময় আমাকে বলে যে মিল্টন দেখতো ওর ব্যাপারটা হয়েছে। তো এই যদি বলেন জেনজি সবাই এরকম, তা না। এই তমা ফারিয়ারা হলো কুলাঙ্গার, সমাজের কুলাঙ্গার। এরা আপনার আমার সামাজিক অবস্থানকে যেমন বিবেচনায় নেয় না, তেমন বাংলাদেশকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এদের হাত থেকে রক্ষা করতে হবে। এদের যদি বাবা মা থেকে থাকেন বা এদের যদি অভিভাবক থেকে থাকেন, তাদেরও একটা দায়িত্ব আছে এইসব বিপদগামী কুলাঙ্গারদের অন ট্র্যাক ফেরানো। যাই হোক, মাহফুজের জন্য সমবেদনা, বেচারা যেখানেই যায় রক্ষা পায় না। দেশে গেলে বোতল খায়, বিদেশে গেলে ডিম খায়। আত্মঘাতী জঙ্গি মাহফুজকে লন্ডনে অবরোধ করার পর ক্ষীণকণ্ঠে একটা প্রশ্ন উচ্চারণ করা হয়েছে দু একজনের কাছ থেকে, যে জিনিসটার নৈতিকতার আছে কি না, নৈতিকতার দিক থেকে এটা কতদূর জায়েজ। তো এই বিষয়ের উপর কিছু কথা বলতে চাই। মাহফুজ নিজেও বিশ্বাস করে যে সে এই মেটিকুলাস ডিজাইনার, এবং এই মেটিকুলাস ডিজাইনার বা তার অংশ, বা সে এই দলের অংশ। দেখেন এই মেটিকুলাস ডিজাইনটা কি ছিল? এটা ছিল পুলিশ খুন, আওয়ামী লীগের নেতা কর্মীদের খুন, মবের মাধ্যমে খুন, তারপরে আপনার রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে ফেলা। আপনি মাহফুজের চোখ, দাঁত যখন দেখবেন, আপনাকে কিন্তু ওই দৃষ্টিতেই দেখতে হবে যে এই জঙ্গিটা
এতগুলো খুন খারাপি কিন্তু সে ডিজাইন করেছে, বা একটা একটা হিসাবে ডিজাইন করতে পারে, সে নিজে নিজে করতে পারে, বা সে অনেকের সাথে পরামর্শ করে করতে পারে। এবং এই জঙ্গি কিন্তু ইউনূস যেটা বলেছে সেটা কিন্তু সে প্রত্যাখ্যান কখনো করে নাই। অর্থাৎ সে যে ডিজাইনার, এই যে তাকে যে এই সম্মান দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে, এটা সে উপভোগ করেছে এবং সমর্থনও করেছে। এখন এই মাহফুজ তাহলে দেখেন কোন ধরনের একজন মানুষ। অল্প বয়স, হ্যাঁ বয়স হয়তো বেশি হলে যে কোনো জঙ্গির জন্য কিন্তু আমাদের এই দুঃখটা থেকে যায় যে এই জঙ্গিটা যদি সঠিক শিক্ষা পেত, যদি সঠিক তদারকি পেত, তার এই যে মেধা, সে যে খুনের ডিজাইন করে, সে যে রাষ্ট্রের সম্পদ ধ্বংসের ডিজাইন করে একটা সরকারকে নামানোর, এবং সেটা যদি কোনো ধরেন ন্যায়সঙ্গত একটা দাবির জন্য হয়, সেটার একটা ব্যাপার আছে। কিন্তু এটা তো কি, এটা হলো যে বাংলাদেশের যে স্বাধীনতা, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে মূল ধারা, সেটাকে ফেলে দিয়ে যেটা 1971 সালে পরাজিত হয়েছিল সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা বেআইনি ষড়যন্ত্রের ডিজাইন আসে। এবং এই ডিজাইনগুলা বাংলাদেশে আমাদের জন্য দেখেন দুইভাবে চলে আসে। একটা হলো যে মানে দুই ধরনের শত্রু এক জায়গায় মিলে গেছে। এটা কিন্তু এই শত্রু যেমন, এটা শত্রুকে যেমন আপনার শক্তিশালী করে, এই একই জিনিস আবার শত্রুকে পরাজিত করার কাজও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। সেই দুটা জিনিস কি? প্রথম কথা হলো এরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, আর স্বাধীনতা বিরোধী এবং এরা কিন্তু মৌলবাদী। অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, একটা রাষ্ট্র যে গঠন করার যে চেষ্টা চলেছিল এবং সেটাকে স্বাধীন করা হলো ৭২-এর সংবিধান দিয়ে, সেটা কিরকম রাষ্ট্র হবে দেখুন। আমরা কিন্তু ৭২-এর সংবিধানটা নিয়ে এখন তো অনেক কথা বলে, এবং ধরেন আমরা যারা মনে করি যে পছন্দ করি, তাও হয়তো ভাবি যে এটা কাট পেস্ট করে বানিয়েছে। আচ্ছা, কাট পেস্ট করে বানাবে না কেন? কারণ ৭২-এর সংবিধান তো নতুন কিছু বলে নাই। কারণ হলো একটা রাষ্ট্র চালানোর যত ভালো পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে ভালো পদ্ধতিটা 1971 সালের আগে হয়ে গেছে। সুতরাং ডক্টর কামাল হোসেনদেরকে তো কাটপেস্টই করতে হবে, কিন্তু কাটপেস্ট তারা করেছিলেন অত্যন্ত মেধার সাথে, চিন্তার সাথে, দক্ষতার সাথে। সেজন্য 1972 সালের যে সংবিধান আমরা পেয়েছিলাম, যেটাকে আমি মনে করি যে এখন আমরা মুজিববাদ বলবো এবং সেটা আমরা প্রতিষ্ঠিত করব। কারণ মুজিববাদটা কিন্তু আমাদের ডিসকোর্সে ছিল না, আমাদের বয়ানে ছিল না, আওয়ামী লীগও কখনো বলে নাই। হ্যাঁ, মুজিববাদ স্বাধীনতার পর বাংলাদেশের শত্রু হিসাবে যারা আবির্ভূত হয়েছিল, সেই জাসদের যে এক উন্মাদ সিরাজুল আলম, এই কাপালিকের কণ্ঠে আমি কোথাও বোধহয় শুনেছি। এর বাইরে কিন্তু মুজিববাদ কিন্তু ছিল না। তো আমরা এখন মুজিববাদকে নিয়ে আসবো। সেই মুজিববাদ হলো আমাদের ৭২-এর সংবিধান। ৭২-এর সংবিধান তো পৃথিবীতে যত ভালো সংবিধান হয়েছে, হ্যাঁ, মূলনীতির দিক থেকে দেখতে গেলে ৭২-এর সংবিধান ১০০-তে ১০০। তাহলে আমরা এই ৭২-এর সংবিধানকে মুজিববাদ ধরে আমরা সেটা কায়েম করব। তারা এই ৭২-এর সংবিধানকে ফেলে দিতে চায়। কারণ হলো যে এই যে দুইটা স্রোত এক জায়গায় মিলল, আমাদের দুর্ভাগ্য এবং সৌভাগ্য একসাথে, যে স্বাধীনতা বিরোধী, অর্থাৎ যারা মৌলবাদী সমাজে তারাই স্বাধীনতা বিরোধী, যারা স্বাধীনতা বিরোধী তারাই মৌলবাদী। হ্যাঁ, আমাদের স্বাধীনতা বিরোধী তো অন্য কেউ হতে পারতো, হয়তো তারা মৌলবাদী না, ধরেন তারা রাজতন্ত্র চায়, তারা কমিউনিজম চায়, তারা অন্য কোনো একটা কিছু চায়, এইরকম স্বাধীনতা বিরোধী থাকতে পারতো না। তখন কিন্তু আমাদের জন্য ব্যাপারটা, এদেরকে ধ্বংস করা অনেক কঠিন হতো। কিন্তু কাকতালীয়ভাবে হয়ে গেছে, মৌলবাদীরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, এরাই 24-এ উত্থিত হয়েছে, এরা সব সময় বাংলাদেশের সমাজে ছিল। যে জায়গাটায় আমার কথাটা হলো, দেখেন এই যে মৌলবাদ এবং এদের যে হিংস্রতা, এই জিনিসটা আমাদের একটু খেয়াল করা দরকার। আপনি
ইউনুসের চিন্তাটাই করেন। ইউনুস যে আপনার ওই বলে ফেললো না, সে ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে, যে আপনি ওইটা দেখেন নাই যে এরা রিসেট বাটন টিপে দিয়েছে। যেইভাবে ইউনুস এই কথাটা বলেছে, আপনারা কি এটা খেয়াল করেছেন? এই পৈশাচিকতার মাধ্যমে, মানে তার ওই মুহূর্তের যে পৈশাচিকতা তার মধ্য থেকে বের হয়ে গেছে, সেটা কিন্তু বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের কাছ থেকে আমরা কখনো এর আগে কিন্তু পাই নাই, মানে সরাসরি। আবার ইউনুস, আপনি আরেকটা জিনিস আপনারা দেখেছেন, অনেক ইউনুসের পৈশাচিকতার কিন্তু উদাহরণ প্রচুর আছে। আমি আরেকটা বলতে চাই, ওই যে বলেছে না যে তোমার গ্রামেও আছে আওয়ামী লীগ, ওইখানে কিন্তু সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিধনের তার কিন্তু মানে ওই পৈশাচিকতাটা সে প্রকাশ করেছে। তারপরে আপনি দেখলেন যে হাসনাত, সার্জিস, এরা যে পৈশাচিকতাটা প্রকাশ করে, এমনকি আপনি এই যে আসিফ নজরুল যখন বলেছিল যে হাহা আল্লাহ, যদি সুযোগ পেতাম রাত দিন 24 ঘন্টা কাজ করতাম, ওটাও কিন্তু একটা পৈশাচিক মানে থ্রো ছিল, কিন্তু পৈশাচিকতাটার ভেতরে ছিল তার আকাঙ্ক্ষাটা প্রকাশ পেয়েছে, যেটাকে সে ভালো আকাঙ্ক্ষা হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু আমরা যারা মানুষের চরিত্র বুঝি এবং আমরা লক্ষ্য করব যে 5ই আগস্টের পরে আপনি আসিফ নজরুলের কথাবার্তা যদি দেখেন, ভয়ানক পৈশাচিকতা কিন্তু এই লোকটার মধ্যেও লুক্কায়িত আছে। এখন আপনি আমাকে বলুন, আওয়ামী লীগের আমরা তো নানান বদনাম শুনি, এমন কোনো নেতা, এমন কোনো কর্মী আজ পর্যন্ত প্রকাশের পৈশাচিকতা, আমি শব্দ বলছি না, কোন শব্দকে বললো সেটা না, প্রকাশের যে পৈশাচিকতা, যেটা আমরা এদের মাহফুজের কথার চেয়েও মাহফুজ লেখে টেখে বেশি, বাট চোখে মুখে কিন্তু পৈশাচিকতা, ইউনুসের প্রকাশে পৈশাচিকতা, আর আসিফ নজরুল, এই পৈশাচিকতা কি আওয়ামী লীগের কোনো লোক আজ পর্যন্ত দেখাতে পেরেছে? হ্যাঁ, আমি আওয়ামী লীগের সদস্যদের আমি সমালোচনা করি, কিন্তু সেটা হলো অন্য ধরনের সমালোচনা, তাদের অদক্ষতার সমালোচনা করি মূলত। কিন্তু একটা মানুষ যে আওয়ামী লীগ করে, এইটাই কিন্তু মানুষ হিসাবে তার হিউম্যান কোয়ালিটিস অনেক বেড়ে যায়। এবং আমি যে সিরিজটা করব ভাবছি, সেখানে এই জিনিসগুলো দীর্ঘভাবে আলোচনা করব, যে জিনিসগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত নয় কিন্তু সত্য। এখন এই যে পৈশাচিক একটা জিনিস এদের মধ্যে আছে, সে মাহফুজ বলুন, আসিফ বলুন, সজীব ভুঁইয়া বলুন, নাহিদ বলুন, হাসনাত বলুন, সার্জিস বলুন, এই পৈশাচিকতা তো আমরা দেখেছি। এটা এদের প্রকাশের কথাই বলছি, আর রাস্তায় তো এরা এই থিওরি বা এই পৈশাচিকতাকে তারা প্র্যাকটিক্যালি দেখিয়েও দিয়েছে, তাই না, মব টপ করে। হ্যাঁ, এখন বলবেন যে মব তো করেছে বিএনপি, কিন্তু বিষয়টা হলো যে এরা তো কেউ কারো কাছ থেকে আলাদা নয়। যারা সেই পৈশাচিকতা করেছে, যারা মব করেছে, যারা প্রকাশ করেছে, সবাই কিন্তু এক গোয়ালের গরু। সবার মনস্তত্ত্বে আছে বাংলাদেশ যেই মানবিকতার উপর প্রতিষ্ঠিত হয়েছে, যেই মূলনীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে ঘৃণা করা। আমি যখন সিরিজে যাব, আমি এই জিনিসগুলো প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের যে ইনসাইটটা দরকার, সেটার উপর কথা বলবো। এবং যদি আপনারা আমার এই চ্যানেলটাকে এগিয়ে যেতে সহায়তা করেন, ধরুন একটা সংখ্যা যদি সাবস্ক্রাইবার হয়ে যায়, 20,000 আমি ধরে রেখেছি, তাহলে আমি টকশো করব এই জন্য যে আমাদের যেসব জ্ঞানীগুণী মানুষ আছে, তাদের কাছ থেকে কথাগুলো আমরা বের করে আনবো। এখন টকশোর যে দুর্বলতা দেখা যায়, যে প্রশ্নকর্তা নিজের, মানে যারা করছেন তাদের যা সেখানে যোগ্যতাটা আর একটু বাড়ানো, অর্থাৎ আমি নিজে যেহেতু কথা বলায় পারঙ্গম নিজেকে মনে করি না, আমি টকশো করব, এবং যারা ভালো কথা বলেন, যারা বাংলাদেশের সত্যিকারের বন্ধু, সত্যিকারের স্বাধীনতাপন্থী লোকজন, তবে 24-এর কোনো লাল বদর আমার কাছ থেকে এই বদান্যতা পাবে না,
তাদের কাছ থেকে আমরা শুনবো, এবং তারা যে কথাগুলো প্রকাশ করতে পারেন না সেই কথাগুলো প্রকাশে আমি সহযোগিতা করব। আমার এইরকম একটা টক শো করার ইচ্ছা আছে। বন্ধুরা, আপনারা পাশে থাকুন। এখন আমি আবার ওই জায়গাটায় ফিরে আসি যে মাহফুজকে যে আজকে অবরুদ্ধ করলো, এইটার মানে নৈতিকতা নিয়ে প্রশ্নের আগে আমাদের যেই জিনিসগুলো চিন্তা করতে হবে। দেখুন, জঙ্গিবাদ, আপনি যদি একজন মুসলমান হন, আমি মুসলমানদের আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব যে দেখুন, জঙ্গিবাদ, আপনি যদি জঙ্গি মুসলমান না হন আপনার বেহেশতে যেতে কোনো সমস্যা হবে না। এইটাও আমি অনেকবার বলেছি, কিন্তু এই কথাগুলো আমাদেরকে বারবার বলতে হবে। একটা সাধারণ মানুষ যখন বিশ্বাস করে যে আমি জঙ্গিকে সমর্থন না করলে আমি তো বেহেশতে যেতে পারবো না, তখন তো এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব হয়ে যায়। কারণ হলো বেহেশতের চিন্তা বা মরার পরে দোজকে যাওয়ার ভয়, মৃত্যুর ভয়, এগুলো তো প্রতিটা সাধারণ মানুষের কমন ইস্যু, তাই না? ওই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ওই জায়গাগুলোতেও মানুষের দুশ্চিন্তাগুলোকে দূর করার ব্যবস্থা করতে হবে। মানে আমার পুরো প্রজেক্টটা হলো একটা সার্বিক বাংলাদেশের মানুষের যে কারণে টেনশন হয়, অর্থাৎ পরকালের চিন্তায় বাংলাদেশটাকে যে তারা ইহকালে জঙ্গিদের হাতে ধ্বংস করে দেওয়ার জন্য 24 একবার ছেড়ে দিয়েছে, আমরা এবার উদ্ধার করব। যদি মানুষকে আমরা সঠিক কথাগুলো বুঝাতে না পারি, আবার এক ছুতা ধরে তারা এটাকে আবার দিয়ে দিবে জঙ্গিদের হাতে। আর ছুতা দেওয়ার জন্য 2-3টা কমন ঘৃণা তো আছেই। সেই ঘৃণা কি? ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা। পাশের দেশ যেহেতু ভারত এবং তারা যেহেতু হিন্দু, এবং হিন্দুদের ঘৃণা করানো যেন মুসলমানদের জন্য একটা সহজ ব্যাপার। আর ধর্মের মধ্যেও যেহেতু এই ধরনের জিনিস উদ্ধার করে নিয়ে আসা যায় মানুষকে ঘৃণা শেখানোর জন্য, এবং সেটা নিঃসন্দেহে শুধু বাংলাদেশেই হয়, পৃথিবীর আর কোথাও। পাকিস্তানে এক সময় হতো, পাকিস্তানে হয় রাজনৈতিক কারণে, কিন্তু বাংলাদেশে পুরোপুরি জিনিসটা হলো ধর্মীয় কারণ। এটা বর্তমান বিশ্বের আর কোথাও নাই। আমি যথেষ্ট পরিমাণে মুসলমান দেশ ভ্রমণ করে, যথেষ্ট পরিমাণে মুসলমানদের সাথে কথা বলে আপনাদেরকে এগুলা জানাচ্ছি। হ্যাঁ, কোথাও আপনি পাবেন না বাংলাদেশের এই যে সাম্প্রদায়িক ঘৃণা। এবং অদ্ভুত ব্যাপার কি জানেন, বাংলাদেশ যে একটা সাম্প্রদায়িক ঘৃণায় পরিপূর্ণ দেশ, এটা কিন্তু আওয়ামী লীগও স্বীকার করে না। কারণ হলো যে তারা শাসন করছে, তারা মানে এটা তো নিজের উপরও লজ্জা লাগে, তাই না? কিন্তু সত্যি কথা বলতে কি, পৃথিবীতে এত সাম্প্রদায়িক জনগোষ্ঠী, এই বাংলাদেশের 18-20 কোটি মানুষ বা মুসলমান যে কয়টা আছে, এবং হিন্দুরাও কিন্তু সাম্প্রদায়িক। এখানে একটা আরেকটার কিন্তু প্রতিক্রিয়া। আমাদেরকে এই ঐতিহাসিক দিকগুলোও কিন্তু বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ আমি যদি আপনার কাছে আমার কথা বিশ্বাসযোগ্য করতে চাই, আমি বিশ্বাস করি যে আমার সততা এবং যুক্তি হবে মানে আমার মূলধন। হ্যাঁ, তো আমি এখানে কাউকে ফেভার করা বা কাউকে করার জন্য না, সত্যগুলা দিয়ে, যুক্তি দিয়ে, এবং বাংলাদেশের উপর বারবার যে মিথ্যাগুলো চাপিয়ে দেয়া হয়, বঙ্গবন্ধুর উপর চাপিয়ে দিয়েছে একেবারে শুরু থেকেই, তাই না? বঙ্গবন্ধু একটা ডাকাতকে মেরেছে, বঙ্গবন্ধু মেরেছে বলতে ওই যে সিরাজ শিকদার, দেখেন একটা জঘন্য ডাকাত সে, কিন্তু এইটাকে নিয়ে কি হইচই। এই যে ডাকাত, আপনি মনে করেন যে সিরাজ শিকদারের বোন শামীম শিকদারের চেয়েও কি আপনি সিরাজ শিকদারকে বেশি ভালোবাসেন? হ্যাঁ, যে না, কেউ ভালোবাসে না, ওই বোনই ভাইটাকে বেশি ভালোবাসে। তাহলে এই বোন কেন বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করলো? যদিও ভাস্কর্যটা ভালো হয় নাই, বহু বছর আগে করেছিল ওই যে পলাশির মোড়ে। হ্যাঁ, কারণ বোনও বুঝতে পেরেছে ভাই ভ্রান্ত পথে ছিল। এখন বোনের পক্ষে তো আর সেটা বলা সম্ভব না। আমরা যারা মানে তৃতীয় পক্ষ, এ তো পুরোপুরি একটা ডাকাত। একটা দেশ সদ্য স্বাধীন হয়েছে, সেখানে সে ডাকাতি শুরু করেছে, তাকে মেরে ফেলা ছাড়াও তো আর কোনো আসলে উপায় ছিল না। আপনি কোথাও রাষ্ট্রের সাথে ডাকাতি করে আপনি বেঁচে যেতে পারবেন না। 24-এর জঙ্গিরাও এই কারণে বাঁচতে পারবে না। 24-এর জঙ্গিদের উপরন্ত হলো যে এরা হলো ইসলামিক জঙ্গি আর ইসলাম, আমরা এইটাকে মানে সুগার কোট করার জন্য পশ্চিমারা ইসলামিস্ট বলে, অর্থাৎ ইসলামিক পায়াস, অর্থাৎ যারা ধার্মিক, আর ইসলামিস্ট রাজনৈতিকভাবে যারা
সন্ত্রাসী এইভাবে ভাগ করে। আমি দুটো শব্দের মধ্যে পার্থক্য দেখি না। ইসলামিক জঙ্গি, ইসলাম, মুসলমান, এগুলো নিয়েও আমি বিস্তৃত কথা বলবো। কথা বলে আপনাদের একটা পথ দেখানোর চেষ্টা করব, যে আপনার দ্বিধাটা যেন না থাকে, যে জঙ্গিবাদ, জঙ্গিদের সাথে আপনার সম্পর্ক না রাখলে যে আপনার ভেস্তে যাওয়া কোনোভাবেই বন্ধ হবে না, এই জায়গাটাও আমি দেখানোর চেষ্টা করব। এবং আমি শুরু করেছি কিছু মূল চিন্তা দিয়ে। এমন নয় যে আমার চিন্তাগুলোর চেয়ে আপনি ভালো যুক্তি এর সাথে যোগ করবেন। একটা পথে যদি মানুষকে চিন্তা করানো দেখিয়ে দেওয়া হয়, তাহলে মানুষ কিন্তু চিন্তাটাকে আরো প্রসারিত করতে পারে। আমার চিন্তার সাথে আরো 5 জন চিন্তা যোগ করবেন। এইভাবে আমরা কিন্তু এই যে আজকে দেখেন ন্যারেটিভ করে পিনাকির মতো, মানে সহস্রাব্দের একটা ক্রিমিনাল, সে যেহেতু ন্যারেটিভ তৈরি করতে পারে, এবং সে প্রতিদিনই কিন্তু বলছে যে এই ন্যারেটিভই কিন্তু বিএনপি কিন্তু তাদেরই জিনিস, যে মানে আওয়ামী লীগ, বিএনপি সব কিছুকে ধ্বংস করে জামাতের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এই কনফিডেন্স নিয়ে কিন্তু পিনাকি কথা বলে। এখন দেখেন, একটা মিথ্যা, একটা অচল জিনিস, যে জঙ্গিরা সারা পৃথিবীতে কোথাও কিছু করতে পারেনি, সর্বশেষে ওরা পেরেছে কোথায়? মিশরে এই উত্থান হওয়ার পরে মিশরে তারা ধ্বংস হয়ে গেছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, মুরসি, মানে এইটাই ইসলামিক জঙ্গিদের এইটাই কিন্তু সর্বোচ্চ পর্যায়ে। আজকে যারা জামাত করছে বা জঙ্গিবাদ করছে, মাহফুজ, এটাই ওদের কিন্তু সর্বোচ্চ পর্যায়ে। বড়জোর জামাত এসে এরা একটা সরকার গঠন করবে, দ্যাটস দ্য ফাইনাল, ওই 2-1 বছর 3 বছর, তারপরে মানুষই এদেরকে কিন্তু শেষ করে দিবে। যতই এখানেও কিন্তু অনেক ধরনের বক্তব্য আছে যে ওরা সৎ, ওরা টাকা চুরি করে না, সেগুলো হয়তো ঠিক আছে, কিন্তু মুরসিও কিন্তু টাকা চুরি করতে আসে নাই, তাই না? টাকা চুরির বদনামটা হোসনি মোবারক তার ছেলে মেয়েদেরই নিতে হয়, কিন্তু দেশটা তো ধ্বংস হয়ে যাচ্ছিল। সেখান থেকে সিসি সাহেব, ওই মুরসির নিযুক্ত সেনা প্রধান কিন্তু দেশটাকে কোনো রকম টেনে তুলেছে, তাই না? এবং মিশরের ব্রাদারহুড শেষ। আগামী 50 বছরে তারা ওই 2012 সালে তো এটা হলো নাকি 11 সালে, হ্যাঁ আমি ছিলাম 9-10, হ্যাঁ 11 সাল থেকে শুরু হয়েছিল। 11 সালে আগের যেই আপনার মনে করেন যে ওই আরব বসন্ত মিশরে শুরু হওয়ার আগে যেই ইয়েটা ছিল, মানে যেই ব্রাদারহুড ছিল, মানে জামাতের কাজিন, সেই পর্যায়ে মিশরে জামাত পৌঁছতে আগামী 50 বছরেও পারবে না। এবং যেহেতু মানুষ আরো দিন দিন আধুনিক হচ্ছে, আর হয়তো কোনোদিনই পারবে না। চেষ্টা করলে একেবারে সব সুযোগ সুবিধা পেলেও আরো 50 বছর লাগবে। একই পরাজয় কিন্তু বাংলাদেশের জঙ্গিদের মানে সামনে আপনার অপেক্ষা করছে। আমি যেটা আবার আমার আজকে যেটা কথা বলবো বলেছিলাম, সেই জায়গায় যদি ফিরে আসি, যে মাহফুজকে যে আপনি অবরুদ্ধ করলো, এটার নৈতিকতার আগে ওই জিনিসটা ভাবতে হবে। দেখেন, এই যে ইসলামিক জঙ্গি বলে, এই জঙ্গিগুলাকে ডিল করার পৃথিবীতে কারো কোনো পদ্ধতি জানা নাই। কেন আপনি জানেন? আপনি ধরেন মতিউর রহমান নিজামীর কথা চিন্তা করেন, বা এই যেসব যুদ্ধাপরাধীকে দেখে বাংলাদেশে আপনার শাস্তি দেওয়া হয়েছে, এদের আকাঙ্ক্ষায় কিন্তু মরে যাওয়া। আপনি এদের শেষ কথাগুলো, এদের যে মহিয়ান করা, সেটা হলো যে এরা মানে ধন্য হয়ে গেছে ফাঁসিতে ঝুলতে পেরে, হ্যাঁ, বেঁচে গেল এরা ধন্য, ফাঁসিতে ঝুললেও ধন্য, আবার স্বাভাবিকভাবে মরলেও এরা ধন্য। এরা সব জায়গায় মানে এরা হলো যে এখানে একটা বর্ণবাদ আছে এদের মধ্যে। এরা মরলেও এরা সেরা, এরা ফাঁসিতে ঝুললেও এরা সেরা, এরা বাঁচলেও সেরা। আর বাঁচলে গাজী, মরলে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী, শুনেন না? এই ধরনের একটা মানুষ যখন হয়ে যায়, এবং সেটা যদি মৌলবাদ এবং ক্রাইম হয়, আপনি তো তাকে মোকাবেলা করতে পারবেন না, কারণ সে সব দিকে সে তার গ্লোরিফিকেশনটা দেখে, সে দেখে যে সব দিকে সে মহত্ব অর্জন করে ফেলেছে। এটা সারা পৃথিবীতে কোথাও, আপনি সৌদি আরবে যান, আপনি এমনকি পাকিস্তানও এই কাজ করেছে, আপনি ফ্রান্স করেছে, যুক্তরাষ্ট্র করেছে, যুক্তরাজ্য রাস্তায় ফেলে মেরে ফেলেছে।
যেই জঙ্গি দেখেন, জঙ্গিও রাস্তায় মানুষ মারে সাধারণ মানুষকে, ওই সরকারগুলা ওই জঙ্গিটাকে কিন্তু রাস্তায় মেরে ফেলে, কোনো ধরনের মায়া দয়া কিন্তু দেখায় না। শুধু বাংলাদেশের মানুষগুলো আজকে মায়া দয়া দেখাচ্ছে। দেখানো তো রেজাল্টটা কি হলো, 1 বছরে দেশটা ধ্বংস হয়ে গেছে। আগামী বছর যখন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, যদি 1 বছর পরে কথা বলি আর এই জঙ্গি ইউনূস এবং এই বাহিনী যদি থাকে, দেখবেন দেশটা আরো ধ্বংস হয়ে গেছে। 3য় বছরে দেখবেন আরো ধ্বংস হয়ে গেছে। এইভাবে কিন্তু চলতে থাকবে, এখান থেকে কোনো উন্নতি আপনি দেখতে পাবেন না। তাহলে দেখেন মাহফুজ এবং তার স্বগোত্রীয় জঙ্গিরা এমন এক পর্যায়ের মানে এমন একটা অন্ধত্ব তারা বিশ্বাস করে, এমন একটা পৈশাচিকতায় তারা বিশ্বাস করে, সারা পৃথিবীর কোথাও কিন্তু এদেরকে কিভাবে ডিল করবে সেটা নিয়ে কিন্তু তাদের মানে বিহব্বল। যে রাষ্ট্র একটা তেলাপোকা মারতে চায় না, সেই রাষ্ট্র এই ইসলামিক জঙ্গিগুলাকে কিন্তু মেরে ফেলে। কারণ জানে যে কোর্টে নিলে সে এর বিচার করতে পারবে না, কারণ এই কোর্টগুলারও কিন্তু এটা জানা নাই এই জঙ্গিটাকে কি করবে। মরে গেলেও সে মহিয়ান হয়ে যায়, বেঁচে গেলেও সে মহিয়ান হয়ে যায়, খুন করতে পারলেও সে মহিয়ান হয়ে যায়। আপনি এই রকম ধ্বংসকামী একটা ক্রিমিনালকে আপনি কি দিয়ে আপনি মানে কিভাবে আপনি মোকাবেলা করবেন? যাই হোক, এখানে শেষ করি। আমার মনে হয় আপনাদের চিন্তার কোনো খোরাক যদি দিতে না পারি, দেওয়ার চেষ্টা করব, সবই চেষ্টা, আন্তরিকভাবে চেষ্টা করব। এবং বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের উপর, মুক্তিযুদ্ধের বিষয়ে মানে আমাদের মূল ধারাকে যে স্মিয়ার ক্যাম্পেইন করেই বারবার পরাজিত করে, সেই জায়গার উপর আমি প্রতিদিনই কথা বলবো। আর প্রতিটা ভিডিওতে প্রতিদিনের যেসব খবর হয় সেগুলো নিয়ে 2-3 মিনিট কথা বলবো এবং পরে মূল সাবজেক্টে যাব। আজকে যেহেতু একটা স্পেশাল ঘটনা ঘটেছে এবং বাংলাদেশ যারা দখল করেছে তাদের স্বরূপটা বোঝানোর জন্য কথাগুলো আমাকে বলতে হলো। তবে মূল বিষয়ে কিছু না কিছু হলেও যাব এবং আমাদের উপর যে স্মিয়ার ক্যাম্পেইন, মূলধারার যে বাণীর যে অভাব, সেই বাণীটা যে একটা সত্যের উপর প্রতিষ্ঠিত, তারপরেও যে আমরা বাণী খুঁজে পাই না, সেই জায়গাটায় আমি সেই জায়গাটাকে আসলে পোক্ত করার চেষ্টা করব।